আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের মুসলিমরা অশান্তিপ্রিয় একদল মুশরিকদের দ্বারা তারা এভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এবং এই অশান্তিপ্রিয় মুশরিক তারা দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু আগ থেকে তারা চক্রান্ত করে আসছে। উলামায়ে কেরাম মাঠে ময়দানে মসজিদের মিম্বর থেকে বহু আগ থেকে সতর্ক করে আসছেন মুসলিম উম্মাহকে যে বাংলাদেশে একটা ক্যান্সারের আবির্ভূত হয়েছে, যে ক্যান্সারের নাম হলো ইসকন ক্যান্সার। কি ক্যান্সার চিনলে বলেন? আর জোরে বলেন। ইসকন নামক ক্যান্সারের আবির্ভূত হয়েছে। এই ক্যান্সার দেশের জন্য একটা ক্যান্সার, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ক্যান্সার, মুসলিম উম্মার জন্য ক্যান্সার। এই ক্যান্সারকে অবশ্যই নির্মূল করতে হবে, অন্যথায় এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এভাবে ধ্বংস হবে। কারণ এই ক্যান্সার, এই ইসকন তাদের কাজই হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার কাজ করা। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে তারা। কি ভারত? অখণ্ড ভারত মানে বাংলাদেশ। এটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না। বাংলাদেশটা একটা স্বাধীন রাষ্ট্র, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, একটা সবুজ পতাকা, লাল সবুজের পতাকার মালিক হয়েছে। তারা সেই স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা চায় এই দেশকে ভারতের অঙ্গরাজ্য করতে। এই জন্য ভারতের আরএস, আপনার উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস এবং নরেন্দ্র মোদী, এর দলের নাম কি? বিজেপি। ইনাম এই সন্ত্রাসী এদের আদর্শ তারা লালন করে। ওই সন্ত্রাসীরা যেমন ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালায়, তারাও সেই আদর্শ লালন করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও তারা সংখ্যালঘু হয়ে মুসলমানদের উপর চরম নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। বিগত সরকারের আমলে 16 বছরে এই ক্যান্সার ওলামায়ে কেরাম বহুভাবে সতর্ক করেছেন, কিন্তু সতর্ক না হয়ে এই ক্যান্সারকে বাংলাদেশে তাদের শিকড় বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এমন ভাবে তারা বাংলাদেশে গেড়ে বসেছে, এখন তাদেরকে উঠানো বড় দুষ্কর। আপনারা শুনলে অবাক হবেন, 2022 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার 7.95% হলো হিন্দু। মানে ধরেন 8% হলো হিন্দু। 100 জনের মধ্যে 8 জন হলো হিন্দু। 100 জনের মধ্যে কয়জন হিন্দু? 8 জন হিন্দু। বাংলাদেশের জনশুমারির সংখ্যা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের হিন্দুর সংখ্যা হলো 8%। কিন্তু এই 8% হিন্দু তারা রাষ্ট্রের বড় বড় পর্যায়ে, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, এভাবে আপনার বড় বড় কর্মকর্তা, কর্মচারী, রাষ্ট্রের বড় বড় পদে তাদেরকে 35 থেকে 40% বসানো হয়েছে। কত শতাংশ? 35 থেকে 40% উগ্রবাদী হিন্দুদেরকে রাষ্ট্রের বড় বড় আপনার স্থানে বসিয়ে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে দেওয়া হয়েছে। অথচ তাদের সংখ্যাই হলো 8%। আপনার ইনসাফ ভিত্তিক যদি বিচার করা হয়, তারা কয় পার্সেন্ট আপনার সরকারি চাকরি পায়? কয় পার্সেন্ট পাবে? যদি আপনার 100% ধরি তাহলে তারা 8% পায়। সেই জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে 35 থেকে 40% সরকারি চাকরি। যার কারণে দেখেন আপনার বড় বড় ওসি, ডিসি, বড় বড় পর্যায়ে বড় বড় আপনার স্থানগুলো, গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে আছে এই আপনার উগ্রবাদী, আপনার এই হিন্দু সম্প্রদায়। এগুলো সব স্কুল কলেজ এবং এরা সবাই আপনার প্রশিক্ষণ প্রাপ্ত স্কুলের। বাংলাদেশের যতগুলো মন্দির আছে, প্রত্যেক মন্দিরে এই ইসকনের প্রধান মন্দির তো হচ্ছে আপনার স্বামীবাগ। এই যে যাত্রাবাড়ি স্বামীবাগ মন্দির, এটা হলো তাদের প্রধান সবচেয়ে বড় কার্যালয়। এখান থেকে তারা বিভিন্ন কাজ পরিচালনা করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, মন্দিরে মন্দিরে তারা প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করবে। সেই প্রশিক্ষণ তাদেরকে বহু আগ থেকে দেওয়া হচ্ছে। আপনারা জানেন? জানেন না মানে খবর রাখেন না, খবর রাখেন না। 8
পদে বসানো হয়েছে 35 থেকে 40%। যার কারণে আপনার অবস্থা কি হয়েছে, যখনই কোনো এলাকায় বাল্য বিবাহের সংবাদ শুনে, বাল্য বিবাহ আপনার বর এবং কনে উভয় অভিভাবকের কেউ কোনো অভিযোগ করে নাই, একটু শুনতে পারছে দৌড়ে সেখানে যাবে, যে বাল্য বিবাহ বন্ধ করবে এবং এর জন্য শাস্তি তারা নিশ্চিত করবে। কেউ জিডি করো বা না করো তর্ক করবে না। কিন্তু আপনার একটা নাবালক শিশু বা বাল্য অবস্থায় যদি একটা আমার মেয়ে আপনার আমার বোন যদি ধর্ষণের শিকার হয়, আর যদি সে হয় মুসলিম ঘরের রমণী, মুসলিম ঘরের মেয়ে, তখন আপনি জিডি করে আপনি এর কোনো সমাধান পাবেন না। আপনি জিডি করতে গেলেও তাদের পিছনে দৌড়াইতে হবে আপনার 1 সপ্তাহ, জিডি নিবে না। আপনারা মনে জানেন না এগুলো। সম্প্রতি কিছু ঘটনা ঘটতেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো সব এই ইসকন করাচ্ছে এবং প্রত্যক্ষভাবে প্রমাণ বিদ্যমান আছে। প্রত্যক্ষভাবে প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন এদেরকে গ্রেফতার করতে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গড়িমসি করতে আসছে। কিছুদিন আগে আপনার গাজীপুরে একটা মাদ্রাসার ছাত্রী, একজন মাদ্রাসার ছাত্রী আশামণি নাম, আশামণি নাম, মাদ্রাসায় পড়ুয়া, বয়স 13 বছর। কত বছর? 13 বছর। বালেক না নাবালেক? নাবালেক। রাষ্ট্রীয় আইনে সে নাবালেক, কারণ রাষ্ট্র বলে 18 বছর আগে কি নাবালেক বলে। যদি 18 বছর আগে বিবাহ করে, বিবাহ দেয়, এটাকে বলে বাল্য বিবাহ। বাল্য বিবাহ করে এটাকে প্রতিহত করা হয়। তো এই যে 13 বছরের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, এই মেয়েকে এই ইসকনের সদস্য তার নেতৃত্বে তাকে অপহরণ করে 3 দিন যাবৎ আটকিয়ে রেখে তাকে চরমভাবে তার সাথে ধর্ষণ করা হয়েছে, তাকে ধর্ষণ করেছে। কিন্তু যখন তার মা বাবা আপনার থানায় জানাইতে গেল, তখন থানা উল্টা এটাকে আরো অন্যভাবে এটাকে ঘুরে আসছে এবং তারা বলতেছিল প্রেমে প্রেম করছে, প্রেমের দায়ে এটা হয়েছে, হতেই পারে স্বাভাবিক। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মেয়েটা যদি মুসলমান না হয়, যদি হিন্দু কোনো মেয়ে হইতো, প্রশাসন কি এই ভূমিকায় থাকতো তখন? আরো যদি বলেন থাকতো এই ভূমিকায়? উল্টো মেয়ের মাকে ওসি সাহেব ফোন করে বলে দেয়, হুমকি দেয়, তুমি এইভাবে এভাবে কথা বলবা মিডিয়ার সামনে। তাহলে বোঝা গেল প্রশাসনে যে ঘাপটি মেরে বসে আছে, এদের অধিকাংশ ইসকনের সদস্য। যার কারণে আপনি প্রশাসনের সাহায্য নিতে গিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন, সাহায্য নিতে পারছেন না। আপনাকে যে সহযোগিতা করার কথা তার, সে সেই সহযোগিতা করছে না। কত বড় বিমুখ হারাম! বাংলাদেশের জনগণের ট্যাক্সে তাদের বেতন দেওয়া হয়, সেই জনগণের সাহায্য সহযোগিতা না এসে তা ইসকনের কথা মেনে চলে। কত বড় বিমুখ হারামেরা! গাজীপুরে একজন ইমাম সাহেব ইসকনের আপনার অসামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেছেন। তাই তাকে আপনার সিটি দিয়ে হুমকি দেওয়া হয়েছে, খবরদার ইসকনের বিরুদ্ধে কথা বলা যাবে না, অখণ্ড ভারত প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলা যাবে না, বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামী দলের বিরুদ্ধে কথা বলো, অন্যথায় তোমাকে গুম করা হবে, তোমাকে তোমার প্রাণ নাশ করা হবে, তোমাকে হত্যা করা ফেলা হবে। এইভাবে আপনার বহুবার চিঠির মাধ্যমে তাকে হুমকি দিয়েছে। শেষ পর্যায়ে কিছুদিন আগে তাকে গুম করা হয়েছে। গুম করার পরে তাকে কয়েকদিন পরে আপনার পঞ্চগড়ে আপনার এক জঙ্গলে তাকে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় পেয়েছে। মনে হয় আপনারা জানেন না, আপনারা দেখেন নাই। তো সেখানে তারা তাকে আপনার অ্যাম্বুলেন্সে করে তাকে আপনার পাচার করবে, নিয়ে যাবে, হয়তো ইন্ডিয়া নিয়ে যাবে, ভারত নিয়ে যাবে। পরে পঞ্চগড়ে ইয়াতে জঙ্গলের মধ্যে তাকে পাওয়া গেছে, হাত পা বাঁধা অবস্থায়। এবং
সেখানে আপনার যখন আপনার স্কুলের বিরুদ্ধে বলা হয়েছে যে স্কুল আমাকে হুমকি দিয়েছে এবং তারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু প্রশাসন এখানে গড়িমসি করতেছে তাদের বিরুদ্ধে আপনার জিডি নিতে, মামলা নিতে গড়িমসি করতেছে। এই জন্য বললাম তাদের শিকড় কত গভীরে চিন্তা করে। আপনারাই বলেন যারা রাজনৈতিক নেতা, ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ বড়, আপনাদের স্লোগান সেই জায়গায় আমার দেশ হুমকির মুখে পড়ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে, আর আপনারা দলকে টিকিয়ে রাখার জন্য, ব্যক্তির স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য এরকম ক্যান্সারকে আপনার বাংলাদেশে এভাবে তাদের শিকড় গজিয়ে দিয়েছেন। এটা দেশের জন্য কি কল্যাণকর? বলেন, দেশের জন্য কি মঙ্গল করে? এরাই স্লোগান দেয় ব্যক্তির যে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই ইসকনেরা চরম উগ্রপন্থী একটা দল, চরম উগ্রপন্থী একটা দল। আপনার এদের উগ্রপন্থার কারণে, এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সিঙ্গাপুরে রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোথায়? সিঙ্গাপুরে। আপনারা উইকিপিডিয়া মিডিয়া চার্জ দেন, দেখবেন সেখানে পেয়ে যাবেন কোন কোন দেশে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। চীনের মতো দেশে তাদের সকল কার্যক্রম, সকল কর্মতৎপরতা নিষিদ্ধ করা হয়েছে। কোথায়? চীনে। মালয়েশিয়া তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইন্দোনেশিয়া তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এভাবে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান সহ অসংখ্য দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কারণ তারা একটা সন্ত্রাসী সংগঠন। কিন্তু আমার এই মুসলিম অধ্যুষিত দেশে এই সন্ত্রাসীরা এভাবে সরকারের সহযোগিতায়, সরকারের এমপি মন্ত্রীদের সহযোগিতায় তারা এমন ভাবে শিকড় গেড়ে বসেছে, এখন সংখ্যালঘু যারা তারা হয়েছে সংখ্যাগরিষ্ঠ, আর সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান তারা হলো সংখ্যালঘু। আমরা মুসলমান এখন সংখ্যালঘু হয়ে গিয়েছি তাদের কাছে। এই জন্য মুসলমান সতর্ক হওয়ার দরকার আছে কিনা? কবে হবে? আরো 10 বছর পরে? না, এখন থেকেই সতর্ক হতে হবে। এখন শারীরিক ভাবে, মানসিক ভাবে এদের প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমার আপনার ঈমানের দাবি, আমার আপনার ইসলামের দাবি। যদি আমরা দেশকে ভালোবাসি, মাতৃভূমি জন্মভূমিকে ভালোবাসি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসি, ঈমান ইসলামকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? নিজেও প্রস্তুত থাকবো, নিজের সন্তান এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদেরকেও সচেতন করব। এরা যে এই ভয়ঙ্কর পরিকল্পিত কার্যকলাপ আপনার করে যাচ্ছে, এদের অনেকগুলো আপনার চক্রান্ত। এর মধ্যে একটি চক্রান্ত হলো তারা ধর্ম প্রচারের নামে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে, ধর্ম প্রচারের নামে ধর্মান্তরিত করছে। আপনার পাহাড়ি অঞ্চল, সীমান্ত অঞ্চলে তারা আপনার সাধারণ সাদা সিধা মুসলমান যারা পেশমাই বোঝে না, মূর্খ, অশিক্ষিত, এমন মুসলমানদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখায়, প্রলোভন দেখায় তারা ধর্মান্তরিত করছে। আমার কথা বিভিন্ন পত্রিকায় নিউজগুলো প্রকাশিত হয়েছে, সে পত্রিকা ঘেটে আমি বলছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। বিগত সরকারের আমলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। শুধু তাই নয়, তারা প্রতারণা, হয়রানি করছে। কিভাবে প্রতারণা, হয়রানি করছে? তারা মোবাইলের মাধ্যমে আপনার নাম্বার সংগ্রহ করে মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে। কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক করে তারা মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে। যখন সম্পর্ক গভীর হয়ে যায়, তখন তারা তাদের পরিচয় গোপন করে ওই মেয়েকে বিবাহ করে। বিবাহ করার পরে এর সাথে অন্তরঙ্গ
অবস্থাকে ভিডিও ধারণ করে এরপরে এই মুসলিম মেয়েকে তালাক দিয়ে দেয়, আর তার সেই ভিডিও দেখিয়ে তাকে বলে কিছু বলবো, এই ভিডিও প্রকাশ করে দেব, এই বলে তার থেকে অর্থ কুড়ি হাতিয়ে নেয়। এরকম বহু ঘটনা এই বাংলা জমিনে ঘটেছে, পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। যারা করেছে তারা স্কুলের সদস্য। শুধু তাই নয়, এরা মানব পাচার করতে আছে, বাংলাদেশ থেকে মানব পাচার করছে। বাংলাদেশের আপনার মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে এদের সাথে যখন সম্পর্ক গভীর হয়ে যায়, তখন এদেরকে উল্টা পাল্টা বুঝায়া এদেরকে ভারত নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ভারত নিয়ে যায়। ভারত নিয়ে সেখানে তারা যৌনপল্লীতে চড়া মূল্যে এদেরকে বিক্রি করে দেয়। এরকম ঘটনাও ঘটেছে বাংলার জমিনে এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশাসন, সরকার সম্পূর্ণ নীরব, কোন পদক্ষেপ এখনো তাদের বিরুদ্ধে নেয়, কোন ভূমিকা নেয় নাই। আপনার সম্প্রতি এই যে আপনার নতুন বাংলাদেশ হওয়ার পরে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম, এর মধ্যে অধিকাংশ ঘটনাগুলো ইসকন ঘটিয়েছে। যেমন কিছুদিন আগে, আপনার কয়েক মাস আগে, আপনার বাংলাদেশের পতাকার উপরে গেরুলা পতাকা তারা উড্ডয়ন করেছে। আপনারা মনে দেখেন নাই? বাংলাদেশের পতাকার উপরে গেরিলা পতাকা তারা উঠেছে চট্টগ্রামে। এই অপরাধে তাদের আপনার বড় নেতা চিন্ময় কৃষ্ণ দাস, সম্ভবত নাম চিন্ময় দাস, তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে তাকে চট্টগ্রাম আদালতে উঠানো হবে। এই সংবাদ শোনার পরে ইসকনের উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয় এবং সেখানে মসজিদেও তারা হামলা করে মসজিদ ভাঙচুর করে। আইনজীবীরা তাদেরকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার কারণে এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে প্রকাশ্যভাবে তারা তাকে ধরে নিয়ে যায় এবং দিনে দুপুরে তারা জবাই করে তারা হত্যা করে। আপনারা মনে হয় সংবাদ শুনেন নাই? শুনছেন? দিনে দুপুরে প্রকাশ্যভাবে তাকে জবাই করে হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফকে। কিন্তু এখনো এই যে একটা হত্যাকাণ্ড ঘটনা তারা ঘটিয়েছে, এটি বিচার কমপ্লিট হয়েছে? এখনো হয় নাই। বিচার হয় কি না আল্লাহ জানে, হবে না। কারণ উপরে তো সবাই দাদা বলে বসে আছে, ইসকনের সদস্যরা বসে আছে। যারা বিচার করবে তারাই তো ইসকনের সদস্য, তারা বিচার করবে। শুধু তাই নয়, শ্রীশান্ত নামক এক হিন্দু যুবক এক মুসলিম যুবতী মেয়েকে ধর্ষণ করছে। এটা শোনেন আপনারা? বইটা আন্দোলন হয়েছে না? আন্দোলন হয়েছে, তাকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। প্রথম তাকে গ্রেফতার করে নেয়, গরিবসি করতে আছে। যখন আন্দোলন চাঙ্গা হয়েছে, ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তখন বাধ্য হয়ে তাকে গ্রেফতার করছে। এরপর আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনার এক হিন্দু যুবক, তাও স্কুলের সদস্য, কোরআনকে ছিঁড়ে পদদলিত করেছে। দেখেন না মনে আপনারা? দেখছেন? কোরআনকে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির পড়ুয়া, সেও এই হিন্দু ধর্মাবলম্বী স্কুলের সদস্য। তারা এই সকল কর্মকাণ্ডগুলো ঘটায় কেন? কারণ হলো বাংলাদেশের যে হিন্দু মুসলমানরা সহাবস্থানে আছে, শান্তি অবস্থায় আছে, যদি তারা এই দেশে হিন্দু এবং মুসলমান মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে পারে, তাহলে তাদের সেই ভারতের দাদা বাবুরা তো আছেই, তাদের অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করবে। তারা এই একটা সুতা ধরে এই দেশকে অখণ্ড ভারত বানাবে, এই প্ল্যান আর পরিকল্পনা নিয়ে তারা এই দাঙ্গা বাজানোর জন্য বিভিন্ন ভাবে অঘটনগুলো ঘটাচ্ছে। কিন্তু আমার দেশের প্রশাসন এবং সরকার এখনো নীরবতার ভূমিকায় আছে। এখনো তারা নীরব, উল্লেখযোগ্য কোন এভাবে পদক্ষেপ এদের বিরুদ্ধে নিতে পারছে না, নিচ্ছে না।
নিষিদ্ধ করতে হবে। কি বলেন, আপনারা চান নাই? ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক, সবাই চান তো? আমরা সবাই চাই এই সন্ত্রাসী ঐক্য সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হোক। যেমন সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়েছে, যেমন মালয়েশিয়া নিষিদ্ধ হয়েছে, যেমন চীনে নিষিদ্ধ হয়েছে, যেমন আফগানিস্তানে নিষিদ্ধ হয়েছে, যেমন সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে, এভাবে আমার বাংলার এই জমির এদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি ওলামায়ে কেরাম রাজপথে ডাক দেয় এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করার জন্য, রাজপথে ডাক দেয়, আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকতে হবে। কারণ এখন মনে করেন শান্তিতে আছি, আর কয়েক বছর যাক যদি এভাবেই নীরবতার ভূমিকায় থাকেন, আপনার নিজ বাড়িতে আপনি থাকতে পারবেন না। আপনি নিজ বাড়িতে স্বাধীন থাকতে পারবেন না, স্বাধীনভাবে আপনি কথা বলতে পারবেন না, স্বাধীনভাবে আপনি ধর্ম পালন করতে পারবেন না। আবার আপনি ক্ষমতায় যাবেন, নেতা হবেন, নেতা হইলে যদি নেতা হইতে চান তাহলে আপনাকে ওই যে হিন্দুদের যে গলা কি বলে না, পয়তা পড়তে হবে, পয়তা ধুতি পয়তা, তারপরে নেতা হইতে হবে। দাঁড়িয়ে টুপি লাইকা মুসলমান পরিচয় দিয়ে নেতা হওয়া সম্ভব না। নেতা হওয়ার শর্ত দেখেন, নেতা হওয়ার শর্ত দেখে এই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে মুখকে এভাবে চুপ করে আছেন, মুখ বুঝে আছেন, কোনো কথা বলছেন না, প্রতিবাদ করছেন না, নেতা হওয়ার আশায়। নেতা হওয়ার শর্ত দেখে আপনার নেতাগুলি ছুটাইবে, এরা কিন্তু আমরা নেতাগিরি ছুটাইব। ভারতের বিজেপি, নরেন্দ্র মোদী সন্ত্রাসী যেভাবে আপনার মুসলমানদের উপর চরম নির্যাতন চালাচ্ছে, উগ্র হিন্দুদেরকে দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, মসজিদ ভাঙতে আছে, মুসলমানদের স্থাপনা ভাঙতে আছে, মুসলমানরা ধর্ম পালন করছে, ধর্ম পালনে বাধা দিচ্ছে, মুসলমানরা ধর্মীয় উৎসব পালন করছে গরু জবাই করে, এই জন্য মুসলমানদের জবাই করে হত্যা করছে। কি বলে, করে না মনে হয়? হ্যাঁ, আপনিও বাংলাদেশে আবার ধর্ম পালন করবেন, গরু জবাই করবেন, আপনাকে দিন দুপুরে মানুষের সামনে জবাই করবে না। এরা এতটা উগ্রবাদী, এতটা জঙ্গিবাদেরা। কিন্তু এই আপনার প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রমাণিত হওয়া সত্ত্বেও তাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড, তাদেরকে সরকার এবং প্রশাসন জঙ্গি না বলে দাড়ি টুপি আলিম ওলামা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বিগত বছরে হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে বন্দী করা হয়েছে। তাই বলে কি আমরা এই সত্য কথাগুলো বলবো না? গাজীপুরের ইমাম সাহেবকে অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে, এই ভয়ে কি আমিও চুপ থাকবো? হ্যাঁ, আমিও চুপ থাকবো? আমার কি দায়িত্ববোধ নাই? এখানে বসেছি, এখানে বসে আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমার নাই? তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আপনাদের বাহবা পাওয়ার জন্য চুপ থাকলাম, এ বিষয়ে কোনো কথা বললাম না, কিন্তু হাসরের মাঠে তো আল্লাহ আমাকে ধরবে। তোকে এই মঞ্চে বসিয়েছি, কিন্তু মানুষকে সতর্ক করস নাই, আমার বান্দাদেরকে সতর্ক করস নাই, আমার বান্দাদের ঈমান নিয়ে ইসলাম নিয়ে যারা ছিনিমিনি খেলেছে সতর্ক করস নাই। এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তাই আল্লাহর কাছে জবাব দিতে ভয়ে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আপনাদেরকে সতর্ক করলাম। সতর্ক হবেন তো ইনশাআল্লাহ? সবাই হবেন তো সতর্ক ইনশাআল্লাহ? এই জন্য সবাই সতর্ক হবেন। আপনাদের মেয়েরা স্কুলে পড়ে, অনেকের মেয়ে পর্দা করে হিজাব পরে স্কুলে যায়, অনেকের মেয়ে মাদ্রাসায় পড়ে, তারা মাদ্রাসার মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে। আমি আরো কয়েকবার এই মসজিদে আলোচনা করেছি তাদের এই অপতৎপরতার বিষয়। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, তারা মুসলিম হিজাব পরা মুসলিম নবীদেরকে টার্গেট করে হিন্দু বানায় এবং তাদেরকে চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসায়, অথবা তাদেরকে অপহরণ করে ভারতে নিয়ে যৌন পল্লীতে বিক্রি করে দেয়। এরকম শত শত ঘটনা তারা ঘটিয়েছে বাংলার জমিনে। এই জন্য আসুন আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এই সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই, এবং যখন এই ময়দানে ডাক আসবে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দল মত নির্বিশেষে সব কিছু ভুলে এক হয়ে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই একসাথে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। পড়বো তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।